সত্যজিৎ মুখার্জিকে পুলিশের হাতে তুলে দিয়ে পরশুরামের বুকে কান্নায় ভেঙে পড়ে তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কোর্ট চত্বরে নন্দিনীকে থ্রেট করতে থাকে সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জি। তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আগেরা নিজেরা বেঁচে ফিরুন, তারপরে না হয় আমাকে থ্রেট করবেন। এখান থেকে দেখি আপনি কি করে বেরোন। আর ওই দেখুন, আপনাদের কি করে বাজিমাত করতে হয় এটার জন্য সবকিছু রেডি আছে। এরপরে এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এসব তুমি কি বলছো? আর 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 আপনারা আপনারা কি রকম মানুষ? আপনাদের মেয়ে আপনাদের আপনাদের বিরুদ্ধে লড়ছে, আপনারা নিজেদের মেয়েকে সামলাতে পারেন না? এভাবে এভাবে যদি প্রতিনিয়ত আপনাদের আপনাদের বাড়ির লোকজনই আমাদের আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তবে তো আমরা কিছুতেই জিততে পারবো না, আমরা তো হেরেই যাব, তাই না? তখন দেখা যায় এই কথা শুনে তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমাকে দেখে চমকে গেলেন, আরেকজন তো আছে। এই বলে আয়েশিকে সামনে নিয়ে আসে। আয়েশিকে দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এসব কি হচ্ছে? আয়েশি কেন? আয়েশিকে কেন আনা হয়েছে এখানে? তখন আয়েশি বলতে থাকে, আমি এখানে সাক্ষী দিতে এসেছি, আমি উইটনেস বক্সে দাঁড়াবো, এই জন্য এসেছি। এখানে আমাকে কেউ নিয়ে আসেনি, আমি নিজ ইচ্ছাতে এসেছি। তখন সত্যজিৎ বলতে থাকে, আয়েশি, তুই এখানে কেন এসেছিস? তুই কিসের সাক্ষী দিবি? তুই কোনো সাক্ষী দিবি না, বাড়ি ফিরে যা মা, বাড়ি ফিরে যা। আমি তো তোর জেঠু মনেই হই না, তো ওটা তো ড্যাড হয়, তারপরেও তুই ওদের বিরুদ্ধে সাক্ষী দিবি? তখন আয়েশি বলতে থাকে, হ্যাঁ অবশ্যই দেব। কারণ কারণ তোমরা ইচ্ছে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো, আমাকে আমাকে এভাবে এভাবে কষ্ট দিয়েছো, আমাকে পাচার করতে চেয়েছিলে, তারপরে ওকে আমি তোমাদের তোমাদের সাজা দেব না? আমি আমি তো চাই তোমরা শাস্তি পাও, তোমরা জেনে বুঝে আমাকে আমাকে এতটা কষ্ট দিয়েছো। ওই যে ওই ছেলেটি আমাকে নিয়ে গিয়ে রাত দিন 24 ঘন্টা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। এরপরে এরপরে দেখা যায় নন্দিনী আয়ুষীর পাশে দাঁড়ালে তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি দেখা যায় নন্দিনীর সঙ্গে মিসবিহেভ করতে থাকে। ঠিক তখনই শিবপ্রসাদ এসে বলতে থাকে, এই যে দেখছেন কোর্ট চত্বর, এখানে যদি কোনো মেয়ের সঙ্গে সিক্রেট করেন, তবে এখানে এখানে একদম একদম পুঁতে দেব। আর সবাই বলবে যে ক্রিমিনাল পালাচ্ছিল, তাই স্পেশাল ব্রাঞ্চ ওকে এনকাউন্টার করে দিয়েছে। এরপরে এরপরে দেখা যায় এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদের কলার চেপে ধরে আর বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমাকে এনকাউন্টার করে দিতে চাস? তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এখনো যদি কলারটা না ছাড়েন তবে অবশ্যই করব। আর আপনি খুব ভালো করে জানেন যে পরশুরামের হাত কখনো কাঁপে না, পরশুরাম কখনো ভয় পায় না, সবসময় পরশুরাম দাপটে অফিসার হয়ে ঘুরে বেড়ায়। তখন তখন কাবির বলতে থাকে, ড্যাড ছেড়ে দাও ওকে, ওকে কোনো বিশ্বাস নেই, তুমি ওকে ছেড়ে দাও, ওর সঙ্গে লড়তে যেও না, ওই ছেলেটা অত্যন্ত ধুরন্ধর, ওকে তুমি চেনো না, তাই তুমি ছেড়ে দাও ড্যাড। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি ছেড়ে দিয়ে বলতে থাকে, আমি শুধু একবার এখান থেকে বেরোই, তোমাদের তোমাদের সবাইকে একদম শেষ করে দেব, তোমাদের তোমাদের সবাইকে একদম একদম মুখার্জি বাড়ির লাইন করে দেব, মুখার্জি বাড়িটা পুরো শ্মশান বানিয়ে দেব, আমি এটা বলে দিলাম। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আগে এখান থেকে বেরোন, তারপরে কি করবেন সেটা দেখা যাবে। তখন জিৎ বলতে থাকে, আমরা তো এখান থেকে অবশ্যই বেরোবো, আমাদের যে লরিয়ার ওদের সামনে নন্দিনী কিছুতেই দাঁড়াতে পারবে না, ওকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। তাই বলছি নন্দিনী, এখনো সময় আছে, যদি যদি নিজের ওকালতিটা টিকিয়ে রাখতে চাস, এক্ষুনি এক্ষুনি কেসটা ছেড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যা। ঠিক তখনই তটিনী এসে বলতে থাকে, তোমাদের বিরুদ্ধে কি কি প্রমাণ আছে তোমরা তোমরা ধারণাও করতে পারছো না, সেই সব প্রমাণ দেখালে আমার কোনো উকিলের প্রয়োজনই হবে না, আমি নিজেই সবটা সবটা দেখিয়ে দিতে পারবো। তখন তখন দেখা যায় জিৎ বলতে থাকে, তটিনী কি বলছিস সেসব তুই? তখন তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, ছর্দি ভাই, এই কথাটা মাথায় রাখিস, আমার ড্যাড, আমার আমার স্বামী, আমার শ্বশুর মশাইয়ের যদি কিছু হয় তবে কিন্তু একদম ঝড় উঠে যাবে। আমি আমি তোকে কথাটা বলে দিলাম, সবটা একদম তছনছ হয়ে যাবে, আমি কিন্তু সবটা সারখার করে দেব। তখন তটিনী বলতে থাকে, কাল রাতেও তুই গিয়েছিলি তটিনী, আরাধ্যা, কাল রাতেও তো গিয়ে আমাকে থ্রেট করে এসেছিস, কিছু কি হয়েছে? আর তুই কি করতে পারিস করে দেখা, যদি করতে পারিস তবে করে নে, আমার কোনো আপত্তি নেই। তখন আরাধ্যা বলতে থাকে,
কথাটা কিন্তু মাথায় রাখিস। আমি কিন্তু সবটা শেষ করে দেব। আমার ড্যাড আর আমার হাজবেন্ডের কোনো ক্ষতি তুই করতে পারবি না। এরপরে দেখা যায় বিজিতকে নিয়ে যেতে থাকে কোর্টের দিকে। তখন তখন সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, আরাধ্যা, কবির সবাই কবিরের পিছু পিছু যেতে থাকে। আর তখন তটিনী বলতে থাকে, চলো আগে কোর্টের ভিতরে, তারপরে খেলাটা জমে যাবে। এরপরে দেখা যায় বিজিত পালানোর জন্য অফিসারের রিভলভারের দিকে নজর দেয়। ঠিক তখনই হঠাৎ অফিসারের রিভলভারটা কেড়ে নিয়ে সবার সামনে রিভলভার তাক করে আর বলতে থাকে, কেউ আমাকে ধরতে আসবে না। ঠিক তখনই আয়েশিকে টেনে নিয়ে আয়েশির মাথায় রিভলভার ধরে বলতে থাকে, আমি আমি কিন্তু শুট করে দেব, আমি কিন্তু এই মেয়েটাকে শুট করে দেব, তাই বলছি কেউ এগোবে না। তখন দেখা যায়, তখন সবাই মিলে বলতে থাকে, বিজিত রিভলভারটা নামা, বিজিত তোকে আমি বলছি ভালো করে রিভলভারটা নামা। তখন আয়েশি বলতে থাকে, প্লিজ বিজিত আমাকে ছেড়ে দাও। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, তোমাকে ছাড়বো? প্রশ্নই ওঠে না, কিছুতেই তোমাকে ছাড়বো না। তুমি যে খেলায় মেতে উঠেছো না, তুমি ওদের সঙ্গে হাত মিলিয়েছো, আমি তো তোমার বর, তাই না? তখন আয়েশি বলতে থাকে, কিসের বর? তুমি তো নিজেই বলেছো যে আমি তোমার বউ না। তুমি এরকম বিয়ে হাজার হাজারটা বিয়ে করো। এরপরে দেখা যায় সত্যজিৎ মুখার্জি অবাক হয়ে যায় এই কাণ্ড দেখে। তখন দেখা যায় প্রেজের লোকরা সবাই মিলে কথা বলতে থাকে যে আসামি পালানোর জন্য অফিসারের বন্দুক নিয়ে অফিসারদের উপরে হামলা করেছে, সেখান থেকে নিজে নিজে পিঠ বাঁচাতে পালিয়ে যাচ্ছে। তবে কি সত্যি এনারা অনেক বড় ক্রিমিনাল? সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি কি তবে সত্যি মুখোশ ধরে আছে? এটা আজকে প্রমাণ প্রমাণ হয়ে যাবে। আর এই অবস্থাতেই বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা আসলেই সত্যি, কারণ ওদেরই টিমের একজন একজন নিজেকে বাঁচানোর জন্য এখান থেকে পালানোর চেষ্টা করছে। এরপরে এদিকে দেখা যায় বিজিতকে পরশুরাম বারবার বলতে থাকে, বিজিত তোকে আমি বলছি আয়ুষীকে ছেড়ে দে আর সিলিন্ডার কর, তুই এখান থেকে বেরোতে পারবি না। তখন বিজিত বলতে থাকে, এক্ষুনি এক্ষুনি আমার গাড়ি চাই, গাড়ি ডাকো, আমাকে আমাকে এখান থেকে বেরোতে দাও, আমি এখান থেকে বেরিয়ে যাব, আমি কিছুতেই কোর্টে যাব না, আমাকে তোমরা কেউ কোর্টে নিয়ে যেতে পারবে না। তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, তোকে আমি বলছি, তুই তুই এভাবে এভাবে কিন্তু পালাতে পারবি না, তাই তাই আয়েশিকে ছেড়ে নিজে নিজে আমাদের কাছে এসে সিলিন্ডার কর, তা না হলে কিন্তু এখানেই পুঁতে রেখে দেব। এরপরে দেখা যায় আয়েশিকে নিয়ে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই পরশুরাম এসে ধরে ফেলে আর প্রচন্ড মারধর করতে থাকে কোর্টের সামনে। তখন বিজিতকে বলতে থাকে, তোকে তো বলেছিলাম পরশুরামের হাত থেকে একটা মাছিও গলতে পারে না, আর তুই তো কোথাকার কি ছাই, তুই কি করে আমার হাত থেকে পালাবি বলতো? তখন বিজিত বলতে থাকে, আমি কিছুতেই কোর্টে যাব না। তখন পরশুরাম বলতে থাকে, কোর্টে যাবি কি যাবি না, তুই এই যে এই কাণ্ডটা ঘটানোর জন্য তোর আরো 5 বছর জেল বেড়ে গেল, এই ব্যবস্থা আমি করব। এরপরে দেখা যায় এদিকে তো পিকু বাড়িতে একা আছে। ঠিক তখনই ফোন বেজে উঠলে পিকু ফোন ধরে আর তখন বলতে থাকে, কে বলছেন? এদিকে দেখা যায় দীপালি বলতে থাকে, দিদি ভাই তুমি? তখন পিকু বলতে থাকে, হ্যাঁ ভালো দিয়া আমি, কি বলো তুমি? তখন দেখা যায় তটিনীর মা বলতে থাকে, আসলে তোমার মাম্মি কোথায়, তোমার মাম্মিকে ফোনটা দেওয়া যাবে? তখন পিকু বলতে থাকে, মাম্মি তো ওই যে কি বলে না, কোর্ট নাকি সেখানে গেছে, মাম্মি তো এখানে নেই। তখন দেখা যায় দীপালি বলতে থাকে, তোমাকে একাই রেখে গেল? তখন পিকু বলতে থাকে, কেন, আমি তো ভয় বড় হয়ে গেছি, আমি তো ভয় পাই না, আমাকে আমাকে বলে গেল যে তুমি বাড়িতে থাকো, আমাদের একটু কাজ আছে, কাজ সেরে আসছে। জানো জানো ভালো দিয়া, মাম্মি বললো আজকে নাকি কোর্টের মধ্যে অনেক ঝগড়া হবে, ওই যে রাক্ষস দাদু আছে না, ওদের সঙ্গে নাকি মাম্মির অনেক ফাইট হবে। আচ্ছা আচ্ছা, বড়রা এত ঝগড়া করে কেন বলো? তুমি কি জানো বড়রা এত কেন ঝগড়া করে? তখন দেখা যায় দীপালি বলতে থাকে, তুমি বুঝবে না দিদি ভাই, আমি তোমাকে একসময় সবটা খুলে বলবো, এখন এখন তুমি কিচ্ছু বুঝবে না, তোমার মাম্মি তোমাকে স্কুলে পাঠায়নি আজকে? তখন পিকু বলতে থাকে, না মাম্মি তো বললো আজকে স্কুলে স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাই তো মাম্মি আমাকে
স্কুলে যেতে বারণ করে গেল। তখন তখন দেখা যায় এই বলে ফোন কেটে দিলে তখন পিকু বলতে থাকে, সত্যি তো, বড়রা কেন এত ঝগড়া করে যার জন্য ছোটদের সবসময় কষ্ট পেতে হয়, সবসময় আমাদের কেন সাফার করতে হয়। আমার ভাইটা হসপিটালে পড়ে আছে। এরপরে এদিকে দেখা যায় দীপালি শিবপ্রসাদকে ফোন করলে শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ বলুন। তখন ওপাশ থেকে বলতে থাকে, আচ্ছা তুমি কোথায় বাবা? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন, আমি তো কোর্টে এসেছি। তখন ওপাশ থেকে বলতে থাকে, কোর্টে এসেছো, ভিতরে যাওনি, আমার মেয়েটা কোথায়? তখন তখন শিবপ্রসাদ বলে ওঠে, আপনার মেয়ে ভিতরে আছে, আর ওখানে ওখানে কোর্টে রায় হচ্ছে, আর আমি বাইরে আছি। তখন দীপালি বলতে থাকে, বাবা কিছু করা যাবে না, এখনো তো সময় আছে, কিছু একটা করো। যতই হোক উনি তো আমার স্বামী, আমার নন্দিনীর বাবা, টোটেনির বাবা, জানো, কালকে আমি ওনার হয়ে শিবের মাথায় জল ঢেলেছি, আমি ওনার হয়ে প্রার্থনা করেছি, প্লিজ বাবা কিছু একটা করো, এভাবে এভাবে লোকটাকে কষ্ট পেতে দিও না। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, সরি আমি কিছু করতে পারছি না, এটা এটা সম্পূর্ণ তটিনীর হাতে, কারণ প্রমাণগুলো সবটাই তটিনীর হাতে, আর কেসটাও লড়ছে তটিনী, তাই এখানে এখানে আমার করার কিছুই নেই। আমি একজন সাধারণ চাকরিজীবী, আমি আমি একটা একটা কোম্পানিতে চাকরি করি, আর সেখান থেকে যা মাইনে আসে তা দিয়ে সংসার চালাই, এইটুকুই আমার পরিচয়, এছাড়া আমার কোনো পরিচয় নেই। তখন তখন দেখা যায় এদিকে সত্যজিৎ কোর্ট থেকে বেরোলে তখন তখন দেখা যায় পরশুরাম ফোনে গিয়ে দিয়ে বলতে থাকে, আপনার ফোন, আপনার সঙ্গে কথা বলতে চাইছে। এরপরে দেখা যায় পরশুরামের কথা শুনে সত্যজিৎ ফোনটা হাতে নেয়, আর ফোন হাতে নিয়ে বলতে থাকে, হ্যাঁ বলুন কে বলছেন? তখন ওপাশ থেকে দীপালি বলতে থাকে, তোমার জেল হয়েছে, তোমার শাস্তি হয়েছে, এই বলে চিৎকার করে কাঁদতে থাকে। এটা শুনে সত্যজিৎ চুপ করে ফোন কান থেকে সরিয়ে ফোনটা কেটে দেয়। এটা দেখে তখন তখন দীপালি বলতে থাকে, সত্যি ওর কি জেল হয়ে গেল? আমি তো ওকে, আমার মেয়ে দুটোকে অনেকবার বুঝিয়েছিলাম, যতই হোক উনি তোদের বাবা, প্লিজ ওনাকে এভাবে এভাবে অপমান করিস না, লোকটা এটা সহ্য করতে পারবে না। আমি জানি উনি ক্রিমিনাল, তারপরেও তো উনি তোদের বাবা, কিন্তু কিছুতেই বুঝতে পারলো না। এখন আমি কি করব? লোকটা যদি এভাবে এভাবে এই বয়সে এসে জেল খাটে, লোকটা কি ঠিক থাকতে পারবে? উনি কি নিজেকে ঠিক রাখতে পারবে? আমি এখন কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই পুরো বাড়িটা কতগুলো ঘর, সবটা ঘর এরকম করে পড়ে থাকবে, কে থাকবে? মানুষই তো নেই, যে মানুষগুলো থাকতো সে মানুষগুলোই তো হারিয়ে গেছে। এরপরে এদিকে দেখা যায় তটিনীকে শিবপ্রসাদ বলতে থাকে, কি হলো ভেতরে? তখন তটিনী বলতে থাকে, কর্ণ চ্যাটার্জি, কাবির চ্যাটার্জি 14 দিনের কাস্টাডি হয়েছে, আর আর জিৎ মুখার্জি দুজনের 3 দিন করে হয়েছে, 3 দিন থাকতে হবে। তখন এই কথা শুনে তখন বিজিত এসে বলতে থাকে, আমি তোমার থেকে প্রতিশোধ নেব তটিনী, এর জন্য তোমাকে সাফার করতে হবে। আমি শুধু একবার এখান থেকে বেরোতে পারি, দেখো তোমাকে আমি কি করি। তুমি যেভাবে আমাকে আমাকে সবার সামনে অপমান করলে, আমার বিজনেস গুলো বন্ধ করে দিলে, এই সব কিছুর জন্য তোমাকে পস্তাতে হবে, তোমার পুরো পরিবারকে পস্তাতে হবে, এই কথাটা মাথায় থাকে যেন। এরপরে দেখা যায় বাড়িতে এসে ঘরে ঢুকতেই তটিনী কান্নায় ভেঙে পড়ে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কি হয়েছে তটিনী, এভাবে কাঁদছো কেন? কাঁদছো কেন তুমি? তখন তটিনী বলতে থাকে, আমি কি করতাম বলো? মা তো আমাকে বারবার বলেছিল তোর বাবার শাস্তিটা যেন না হয়, কিন্তু আমি কি করতাম? আর আজ এতদিন যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমার ড্যাডি আমাদের মেনে নেয়নি, বরণ করতে দেয়নি, আর এখন থেকে আমার ড্যাডি আর কখনোই আমাকে মেয়ের স্বীকৃতি দেবে না। যেটুকুই বা আমাকে মেয়ে বলে মানতো সেটুকু উনি আমাকে ভুলে যাবে, আমাকে আর কখনো কখনো মেয়ের স্বীকৃতি দেবে না, আমাকে একদম একদম মৃত বলে ঘোষণা করে দেবে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ তটিনীকে বলতে থাকে, তুমি এভাবে কেঁদো না তটিনী, এভাবে কাঁদলে কি হবে? আমি তো তোমাকে বলেছিলাম তুমি বুঝে তারপরে কাজটা করো, তুমি তো বললে যে শাস্তি না পাইয়ে দিলে হবে না। তখন তটিনী বলতে থাকে, কিন্তু শাস্তি না পাইয়ে দিলে ওরা যা ক্রমশ ক্রমশ ক্রাইম করে যাচ্ছিল, যদি শাস্তিটা না পাইয়ে দিতাম তবে তো ওরা আরো বড় ক্রিমিনাল হয়ে যেত, যতটুকু হয়েছে সেটুকু তো আটকাতে হবে, তাই না? তখন তখন দেখা
যায় তটিনী বলতে থাকে, জানো আমি 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 ছোটবেলা থেকে অনেক জেদি ছিলাম। তখন আমার ড্যাডি আমাকে আমাকে আদর করে বলতো, আমার মেয়েটা অনেক জেদ করে। আমার ড্যাডি আমাকে কোলে তুলে নিত, আদর করতো। আর সেই ড্যাডিকে আজকে আমি জেলে পুরে দিয়ে এলাম। আমার আমার জন্য আমার ড্যাডির শাস্তি হলো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তবে তবে কেন করলে এটা? তবে কেন করলে? আমি তো তোমাকে বলেছিলাম তুমি বুঝতে পারো। এরপরে দেখা যায় তটিনী স্পেশাল ব্রাঞ্চে এলে তখন সৌরভ তটিনীকে বলতে থাকে, তোমাকে যে শুট করা হয়েছিল সেই শুটটা করেছিল পরশুরাম। আর এটাও আগে থেকেই জানতো যে তুমি তুমি একটি র‍্যাকেটের সঙ্গে যুক্ত আর সেখানে তুমি আসবে, তাই ইন্টেনশনালি তোমাকে শুটটা করেছিল। তখন পরশুরামের কথা শুনে অবাক হয়ে যায় তটিনী বলতে থাকে, আপনি মিথ্যে বলছেন।